স্টুপিড 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 গৌতম গম্ভীরের নেওয়া কতগুলো ডিসিশন, যেটা গতকাল ম্যাচে নেওয়া হয়েছে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচে, সেটাকে এর থেকে ভালো ওয়ার্ড আমি খুঁজে পেলাম না ওই ডিসিশনগুলোকে জাস্টিফাই করার জন্য। তো যাই হোক, পরে আসছি সেই আলোচনায়। নমস্কার, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বং ক্রিক আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল হয়ে যাওয়া ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচের ফলাফল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে স্কোর কার্ডে আসছি। স্কোর কার্ডের হিসেবে দেখা যাবে যে ভারত ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করেছে, আবার টসে হেরেছে। টসে হেরে প্রথমে ব্যাটিং করেছে কেএল রাহুল। তারপরে ওখানে 358 রানস করেছিল ইন্ডিয়া, স্কোর করেছিল ফর 6 উইকেটস। তারপরে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নেমে 49 ওভার 1 বলে রান তুলে দিয়েছে। তো এটা হচ্ছে ভারতের মাটিতে ভারতের এগেনস্টে সেকেন্ড হাইয়েস্ট সাকসেসিভ চেস। তো যাই হোক, এগুলো তো পরিসংখ্যানের কথায় পরে আসছি। তো এখন সবার মনে হতে পারে যে এত রান করেও ম্যাচটা হারলো কোথায় ইন্ডিয়া। আমি গতকাল ম্যাচে এর আগে ফার্স্ট ম্যাচে আমি বলেছিলাম ইন্ডিয়ার রানটা 349 রানটা খুব কম রান ছিল, এবং ডিউয়ের কথা মাথায় রেখে রানটা কিন্তু যথেষ্ট কম ছিল, এবং ইন্ডিয়া খুব বেঁচে গেছিল যে প্রথম 5 ওভার বা প্রথম 6 ওভারের মধ্যে সাউথ আফ্রিকার 3টে উইকেট ফেলতে পেরে। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচের টার্নিং পয়েন্ট। আমি কিন্তু ওটাই বলেছিলাম যে প্রথম 6-7 ওভারের মধ্যে 3টে উইকেট পড়ে যাওয়া। তো যাই হোক, গতকালের ম্যাচে আমরা আবার বিরাট কোহলির একটা ক্লাসিক্যাল ইনিংস দেখতে পেলাম, দ্য বিরাট কোহলি ক্লাসিক্যাল, যেটা 103 রান 93 বলে 103 রান করেছে। কিন্তু সেই ইনিংসকেও ছাপিয়ে গেছে ঋতুরাজ গায়কোয়াড়ের 83 বলে 105 রানের ইনিংস। দুর্ধর্ষ ব্যাটিং, যেখানে দুটো উইকেট পড়ে যাওয়ার পরে 4 নম্বরে, এটা কিন্তু মানতে হবে এটা ওর ফেভারেবল পজিশন নয়। ও কিন্তু অ্যাজ অ্যান ওপেনার, ঘরোয়া ক্রিকেটে বলুন সব জায়গায় অ্যাজ অ্যান ওপেনার খেলে এসেছে। এবং আমি গত 7-8টা ভিডিও যাবত যখনই ইন্ডিয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে আমি ঋতুরাজ গায়কোয়াড়ের নাম করেছি, এবং আমি যে খুব একটা ভুল বলিনি তার প্রমাণ হচ্ছে ঋতুরাজের ওই ইনিংসটা। দুর্ধর্ষ খেলেছে। হ্যাঁ, প্রথম দিকে শর্ট বলের এগেনস্টে ওকে একটু অস্বচ্ছন্দ দেখিয়েছে, কিন্তু তারপরে যত ধীরে ধীরে সময় গেছে তত ওর ব্যাটিং এ কন্ট্রোল পার্সেন্টেজ বেড়েছে, এবং নিজের একদম টিপিক্যাল ওয়ানডে ইনিংস যেটা খেলার হয়, যেটা এতদিন ধরে আমরা বিরাট কোহলি, রোহিত শর্মা এদের ব্যাটে আমরা দেখে এসেছি। ইভেন শিখর ধাওয়ান বলুন বা তারও এই সুরেশ রায়না, এদের ব্যাটে আমরা যেগুলো দেখে এসেছি, টিপিক্যাল ওয়ানডে ইনিংস আমরা ঋতুরাজের ব্যাট থেকে দেখতে পেলাম। অ্যাটাকিং ইনিংস, এবং একটাও ভুলভাল ক্রস ব্যাটেড শট নয়, একটাও স্কুপ বা রিভার্স স্কুপ, তারপরে সুইপ, রিভার্স সুইপ, এইসব শট না মেরে সব অথেন্টিক ক্রিকেটিং শট মেরে এত সুন্দর যে একটা ইনিংস খেলা যায়, এবং ওয়ান ডেতে এখনো অথেন্টিক ক্রিকেটের যে একটা দাম আছে সেটা ঋতুরাজের ইনিংসটা বুঝিয়ে দিল। এবং সেঞ্চুরির পরে ওর যে অভিব্যক্তি, ওর যে আবেগ প্রকাশ, সেই প্রকাশের ধরন দেখে ওকে বোঝা গেল যে এতদিন ধরে বাইরে ওকে রাখার যে কষ্টটাকে চেপে শুধু নিজের কাজ করে যাওয়া, সেটা করলে যে তার ফল পাওয়া যায়, সেটা এই ইনিংসে প্রমাণিত। এবং কোনো বাড়তি কোনো পোস্ট নয়, কোনো হাহাকার নয়, কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট নয়, চুপচাপ নিজের কাজ করে যাওয়া, এবং তার ফল ছেলেটা পেল। এবং এরপরে আমার মনে হয় যে ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে অ্যাটলিস্ট ওকে বাদ দেওয়ার আরো সবে এটা প্রথম একটা সেঞ্চুরি হয়েছে, তবে যেভাবে যে ফ্লোতে ও ব্যাটিং করেছে, এরকম ফ্লোতে যদি আরো কয়েকটা ইনিংস যদি ও দেখাতে পারে, তাহলে আমার মনে হয় ইন্ডিয়ান ওডিআই স্কোয়াডে ওর জায়গাটা নিয়ে সন্দেহ থাকা উচিত নয়। এখন জানি না, এরপরে তো গৌতম গম্ভীরের সিলেকশন প্রসেস তো আছেই, সেগুলো নিয়ে আসছি পরে, উইয়ার্ড সিলেকশন কতগুলো রয়েছে এবং যার জন্য ইন্ডিয়াকে সেদিনকে ম্যাচটা হারতে হলো। এবার আসছি আমি ইন্ডিয়ার ব্যাটিংটাকে যদি আমি ডিভাইড করি। হ্যাঁ, বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড় যখন খেলছিল অলমোস্ট 7.5 রানস পার ওভার রান হচ্ছিল। এখন একটা ওডিআই ইনিংসে 35 ওভারে একটা টিম যখন 257 রান 3 উইকেটে থাকে, অথবা 39 ওভার 1 বলে যখন বিরাট কোহলি আউট হলো 39 ওভারে 284 ফর 4, মোস্ট প্রবাবলি 284 ফর 4, এবং ক্রিজে ওয়েল সেট কেএল রাহুল রয়েছে, এবং সে প্রথম থেকে যথেষ্ট, আজকে কেএল রাহুলের কালকের ইনিংসটা আমি দেখলাম একদম প্রথম থেকে ফ্লুয়েন্ট ইনিংস খেলে যাচ্ছিল।
তো সেই পরিস্থিতিতে একটা টিম এক্সপেক্ট করতেই পারে লাস্ট 11 ওভারে অন্তত মিনিমাম 8.5 করে রান রেট রেখে, হ্যাঁ 8.5 করে রান রেট রাখলে কত হয়, 93-94 রান হয়। তবে 93-94 রান হলে 284 থেকে রানটা লাস্ট 50 ওভার মানে 39 ওভারে 284 থেকে 50 ওভারে রানটা মিনিমাম আমি ধরছি, আমি বিশাল এক্সট্রা ফ্ল্যামবয়েন্সের কথাও বলছি না, আমি কোনো উৎপটাং শটের কথাও বলছি না, মানে নর্মাল পার্সেন্টেজ ক্রিকেট খেলে রাখলে আজকালকার দিনে ওডিআই ক্রিকেটে 8.5 করে রান লাস্ট 10 ওভারে হচ্ছে। তো সেই পরিস্থিতিতে যদি আমরা হিসাব করি তাহলে 284 থেকে রানটা 380-তে যায়, 380-তে গিয়ে পৌঁছয়, কিন্তু আমরা রানটা কত হলো 358, তাও লাস্টের 2 বলে কে এল রাহুল 8 রান নিয়েছে, মানে 350-49 ওভার 4 বলে। তো যাই হোক হোয়াট এভার 358 রান হয়েছে। তো এখানে 20টা-22টা রান ভ্যালুয়েবল রান কম হলো, কিন্তু এটা কেন কম হলো? আমার বক্তব্য ওখানে যে প্রথম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে প্রথম 5 জন, যেমন জয়সওয়াল আবারও আজকে শর্ট বলে আউট হয়ে মানে যে কি যে করতে গেল বোঝার মুশকিল। মানে প্রত্যেকবার 4 মেরে শুরু করছে কিন্তু ইনিংস লম্বা করতে পারছে না। তো শুভমান গিল আসলে পরে তো জায়গা হারাতেই হবে, কিচ্ছু করার নেই। আজকাল ইন্ডিয়া টিমে যেরকম মারপিট চলছে জায়গা নিয়ে, ওর জায়গা মানে ওডিআইতেও ইয়ে করতে পারলো না। এখন শেষ ম্যাচে যদি কিছু করতে পারে তো ভালো কথা, ঠিক আছে। তো যাই হোক, জয়সওয়াল আউট হয়ে যাওয়ার পরে রোহিত শর্মাকে ভেবেছিলাম স্বভাবসিদ্ধ ফর্মে পাবো, 3টে 4 মারার পরে 3টে 4 মারলো নান্দ্রে বার্গারকে, 3টে 4 মারার পরে আবার সেই একই রোগ, বাহাতি পেসারের বলে, অফ স্টাম্পের বাইরের বলে, যেটা আউটসুইং করে হালকা আউটসুইং করে বেরোচ্ছে, সেই বলে ব্যাটের এজে লেগে গালিতে ক্যাচ। যাই হোক, 2টো উইকেট পড়ার পরে ইন্ডিয়া কিন্তু চাপে পড়ে গেছিল এবং বল কিন্তু যথেষ্ট মুভ করছিল সেই সময়, চ্যালেঞ্জিং উইকেট যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল সেই সময়। ঋতুরাজ আসার পরে হ্যাঁ একটা দুটো মানে যেমন যে একটা শর্ট বল ছিল, শর্ট বলে জ্যানসেনের মোস্ট প্রবাবলি, হ্যাঁ জ্যানসেনের শর্ট বলে কোনো রকমে বেঁচে গেছে, তো উইকেটের পেছন দিয়ে বলটা 4 হয়েছে। যাই হোক, একটু সামলে নেওয়ার জন্য একটু টাইম পাওয়ার পরে কিন্তু নিজেকে সামলে নিয়েছে এবং 195 রানের পার্টনারশিপ ওইখান থেকে তৈরি হয়েছে। তো সেই পরিস্থিতি থেকে মানে ঋতুরাজ এবং বিরাট কোহলির চান্সলেস দুর্ধর্ষ ইনিংস দুটো খেলা হলো। হ্যাঁ, আমি বলতে পারি যে বিরাট কোহলির ইনিংসটাতে একটু স্ক্র্যাচি ছিল, মানে একটা দুটো বল একটু নোম্যান্স ল্যান্ডে হাওয়ায় পড়েছে, একটা দুটো চান্স হয়েছে, একটুখানি 90 থেকে 100-র মধ্যে একটু স্ক্র্যাচি লেগেছে, কিন্তু সেটা ঠিক আছে। ওভারঅল স্কোর দেখলে 93 বলে 103 করেছে। তো সেই পরিস্থিতি থেকে বিরাট কোহলি যখন 40 ওভার্স একটা বেস তৈরি করে দিয়ে চলে গেল, ওইখানটায় ছিল, ওখানে দায়িত্ব ছিল ইন্ডিয়ার লোয়ার মিডল অর্ডারে ওই টেম্পোটাকে কন্টিনিউ করার জন্য কিন্তু করে নেওয়া। কিন্তু লোয়ার মিডল অর্ডারে গম্ভীর তখন বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে 40th ওভারে কাকে নামালো ওয়াশিংটন সুন্দরকে। ওই পরিস্থিতিতে নেমে একটা প্লেয়ার 8 বলে 1 রানে আউট হচ্ছে এবং রান আউট হচ্ছে যে রান আউট ক্ষমার অযোগ্য রান আউট। যাই হোক, কিন্তু এবং তারপরে রবীন্দ্র জাদেজা 27 বলে 24 এবং স্লগ ওভারে, আপনি মানে 50 ওভারের থেকে এদের দুজনের রানটাকে বাদ দিন, মানে এদের দুজনের রানটাকে যদি এক করা হয় তাহলে এ খেলেছে 27 বল, জাদেজা খেলেছে 27 বল, ওয়াশিংটন খেলেছে 8 বল, 35 বলে রান হয়েছে টোটাল 25 রান। একটা টিম স্লগ ওভারে যাচ্ছে, স্লগ ওভারে 35 বলে মানে অলমোস্ট 6 ওভারে 25 রান এদের থেকে পাচ্ছে। ইজ ইট অ্যাকসেপ্টেবল? এবং দোষটা এদেরও নয়, মানে এর আগে ওয়ানডে টিম সিলেকশন নিয়ে যখন কথা হয়েছিল তখনই বলেছিলাম যে অক্ষর প্যাটেলকে এই টিমে না দেখা মানে এটা মানে যে কার মাথা থেকে আসে এই পরিস্থিতিতে। অক্ষর প্যাটেল গত 1 বছরে কোনো ভুল করে টিম থেকে বাদ যায়নি, এটা টিম ম্যানেজমেন্টের খামখেয়ালির জন্য মানে এই ডিসিশনগুলো যে মানে টিমকে এফেক্ট করছে। ওই পরিস্থিতিতে আপনি চিন্তা করুন, ওয়াশিংটন সুন্দরের জায়গায় অক্ষর প্যাটেলের ব্যাটিং এবিলিটি অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বোলিং এবিলিটির জন্য যদি ওয়াশিংটন সুন্দরকে খেলান, 2টো ম্যাচে 7 ওভার বোলিং করেছে, কি এফেক্ট রাখতে পেরেছে আমি জানি না ওর মধ্যে। ও ক্যাপ্টেন বল দিতে ভয় পাচ্ছে, বল দিতে পারছে না। জাদেজারও অবস্থা তথই বচো, না রান আটকাতে পারছে না উইকেট নিতে পারছে। জাদেজা টেস্ট ফরম্যাট হিসেবে জাদেজার কোনো সাবস্টিটিউট নেই, কিন্তু ওয়ানডে ফরম্যাটে জাদেজার থেকে অনেক মানে ওয়াশিংটন সুন্দর মানে কি বলে অক্ষর প্যাটেল অনেক মানে কার্যকরী অলরাউন্ডার এখন হয়ে গেছে। তো ঠিক আছে, তাও ভাবলাম যে ওয়াশিংটন সুন্দরকে যদি ওর বোলিং এবিলিটিটা যদি দরকার নাও থাকতো, তিলক বর্মাকে ওখানে ট্রাই করা যেত। তিলক বর্মাকে ওখানে যদি ট্রাই করা হলো, আরেকটা ব্যাটসম্যান থাকতো
মানে ওই টেম্পোটা বজায় রাখার মতন ব্যাটসম্যানশিপ রাখতে পারতো এবং অ্যাটলিস্ট ইন্ডিয়া ওখানে 20-22 রান বেশি করতে পারতো। তো যাই হোক, এই নিয়ে এই গেল ইন্ডিয়ার ব্যাটসম্যানশিপের হাহাকার, যেটা লাস্ট 11 ওভারে গত ম্যাচেও ঠিক সেম জিনিস হয়েছে, এই ম্যাচেও ঠিক সেম জিনিস হলো। গত ম্যাচে যাই হোক, যে করে হোক প্রথমে আর্লি উইকেট পেয়ে উতরে গেছে, এই ম্যাচে আর্লি উইকেট পায়নি, উতরায়নি, পরিষ্কার কথা। আর এবং যেখানে টিমের বোলিং আর ফিল্ডিং, মানে প্রসিদ্ধ কৃষ্ণাকে বল করতে চোখে দেখা যাচ্ছে না, ওই একই লেন্থ বল, ওর কাছে কোনো প্ল্যান বি নেই। আমি ফার্স্ট ইনিংসেও বলেছিলাম, ফার্স্ট ম্যাচেও বলেছিলাম, ওর কাছে কোনো প্ল্যান বি নেই। ওকে কি করতে ওয়ানডেতে, ও যেখানে বল করছে, টি-20-তে বল করছে মার খাচ্ছে, টেস্টে বল করছে মার খাচ্ছে, ও টেস্টে ওভার প্রতি 5.5-এর উপরে রান দিচ্ছে, এবং ওয়ানডে তো কালকে 8 ওভারে বল করে 85 রান দিয়েছে, 8 ওভার 1 বল বা 2 বল করেছে, 85 রান দিয়েছে। একটা টিমের প্রিমিয়ার ফাস্ট বোলারের কাছ থেকে এটা এক্সপেক্টেড? উইকেট তোলার কেউ নেই, হয় উইকেট তোলার জন্য কুলদীপের দিকে তাকাতে হচ্ছে, নয়তো যদি সিরাজ, অর্শদীপ, এরা এখনো তৈরি হচ্ছে, এই সিরাজ বলছি, অর্শদীপ আর হর্ষিত রানা, এরা এখনো ইন দা মেকিং, এখনো প্রসিডিওরে আছে। তাও হর্ষিত রানা প্রথমে অনেকগুলো ভালো বল করেছিল, মানে বলটা খুব একটা খারাপ করছিল না। এবং দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে গৌতম গম্ভীর বলছি, রাহুলের স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে, তুমি জানো ডিউ পড়বে 15-20 ওভারের পরে, 15-20 ওভারের মধ্যে ডিউ পড়বে। তোমার প্রথম তোমার 10 ওভারের মধ্যে তোমার যে যতগুলো তুমি একটা বা দুটো উইকেট ফেলে একটু চাপে ফেলতে গেছিলে, সেটা হয়নি, অনলি একটা উইকেট পড়েছে কুইন্টন ডিকক আউট হয়েছে আর্শদীপের বলে। তারপরে তুমি যখন স্পিনার আনছো, তুমি যখন ডিফেন্সিভ স্পিনার নিয়ে চলে আসছো, জাদেজা বা ওয়াশিংটন সুন্দরকে বল করিয়ে দিচ্ছ সেই সময়টা, যাতে মার না খায়। তো সেই সময় আমার মনে হয় কুলদীপ যাদবকে নিয়ে এসে একটু অ্যাটাকিং অপশন ট্রাই করা উচিত ছিল, যে বলটা তখনও ভেজেনি, কুলদীপের বলে তখনও তাও গ্রিপ হতে পারতো তখন, তাও যদি একটা দুটো উইকেট পড়ে যেত তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারতো। যাই হোক, এবং তারপরে আসছি, মানে সব থেকে যেটা হতাশার, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার গ্রাউন্ড ফিল্ডিং, এত ক্যাচ মিস। 52 রানে এডেন মার্ক্রামের লোপ্পা ক্যাচ, যশস্বী জয়সওয়াল ক্যাচ মিস করছে, এবং যশস্বী জয়সওয়ালকে দেখছি মানে গত ইংল্যান্ড সিরিজেও ক্যাচ মিস করেছে, সাউথ আফ্রিকা সিরিজেও ক্যাচ মিস করেছে, এখানেও ক্যাচ মিস করছে, লোপ্পা ক্যাচ মিস করে ম্যাচটাকে ফেলে দিয়ে চলে আসছে। সেই যে এডেন মার্ক্রামকে 52 রানে ক্যাচ মিস করলো, সেই এডেন মার্ক্রাম 100 রানের সেঞ্চুরি ইনিংস খেলে দিয়ে বেরিয়ে চলে গেল, 88 বলে 100 করে বেরিয়ে গেল। হ্যাঁ, তো মানে কথাতেই আছে ক্যাচেস মিন ম্যাচেস। তো তুমি এইভাবে ক্যাচ ড্রপ করলে তোমার ম্যাচ জেতার কোনো অধিকার থাকে না। হ্যাঁ, অনেকে বলবে হ্যাঁ ডিউ ছিল, আরে বাবা, ইন্ডিয়াতে ডিউ থাকবে, শীতকালে খেলা হলে ডিউ থাকবে, এটাই স্বাভাবিক। এটা এখনকার দিনে আর কোনো এক্সকিউজ হিসেবে বলার জায়গা নেই। তোমার ডিউ, আজকালকার দিনে প্লেয়াররা ডিউ মানে ভেজা বলে প্র্যাকটিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে রেডি, নিজেকে রেডি রাখে। তো তাই জন্য এটাকে অতটা এক্সকিউজ বলা যায় না। ফার্স্ট হচ্ছে 20 রান কম ওখানে, মানে একদম শিওর টু শিওর 20 রান কম, মানে 20 রান তো মিনিমাম আরো বাড়ে, 380 তো মিনিমাম হয় 39 ওভারে বিরাট কোহলি যেখানে ছেড়ে গেছিল তারপরে। আর সেকেন্ড অফ অল হচ্ছে ইন্ডিয়ার পুয়ার গ্রাউন্ড ফিল্ডিং। আমি দেখে অবাক হয়ে গেলাম, জাদেজার মতন প্লেয়ার বল মিস জাজ করছে। একটা মানে গত 1.5 বছর ধরে একটা স্ট্রিক দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ইন্ডিয়া যখন বিজিটিতে গেছিল তখনও ওখানে লোপ্পা ক্যাচ মিস করেছে, মানে একদম গালিতে স্লিপে লোপ্পা ক্যাচ মিস করেছে। তারপরে ইন্ডিয়া টেস্ট সিরিজে ইংল্যান্ডে ওখানে পরের পর ক্যাচ মিস। তারপরে বাংলাদেশ এশিয়া কাপে পাকিস্তানের সাথে 3খানা ক্যাচ মিস করেছে, এবং তারপরে পুরো এশিয়া কাপ জুড়ে অজস্র ক্যাচ মিস। তারপরে সাউথ আফ্রিকা সিরিজে ক্যাচ মিস, এবং এখানে মানে এটা একটা লম্বা ধারা চলেছে ইন্ডিয়া টিমে, মানে ক্যাচ মিসের প্রদর্শনী, এবং প্রতিপক্ষকে আমরা এইগুলো করে অত্যাধিক সুবিধা পাইয়ে দিচ্ছি। তো এই অভ্যেসটা দ্রুত সরাতে হবে, নয়তো যত ভালো বোলিং হোক, যত হোক না কেন, যদি ক্যাচের পর ক্যাচ মিস করতে থাকে তাহলে মানে কিছু করার থাকে না। তো যাই হোক, ফল যা হবার তাই হয়েছে। কর্বিন বস লাস্টের দিকে একটা আশা তৈরি হয়েছিল, যেখানে টনি ডিজোর্সি আহত হয়ে বেরিয়ে চলে গেল, এবং তারপরে ওদের ন্যান্দ্রি বার্গারও বোলিং করতে পারেনি, বেরিয়ে চলে গেছিল। তো ওরও হ্যামস্ট্রিং এ চোট ছিল। তো সেই অবস্থায় যদি কর্বিন বসকে কোনো রকমে আউট করা যেত, যখন 30 বলে 30 ফিনিশ এরকম রয়েছে, কিন্তু ওটা সে হতে দেয়নি, একদম সেফ অ্যান্ড সিকিওর খেলে দিয়ে, মানে খুব ম্যাচিওর ক্রিকেট খেলে দিয়ে বেরিয়ে চলে গেছে। কোনো অহেতুক রিস্ক না, কিচ্ছু না, নিয়ে বেরিয়ে চলে গেছে রানটাকে। তো
আরেকটা জিনিস বলার আছে এই ক্ষেত্রে, আমি যখন ওয়ানডে রুলস চেঞ্জ হয়েছিল তখন আমি একটা ওয়ানডে রুলস নিয়ে একটা কথা বলেছিলাম যে এখন থেকে ওয়ানডে দুটো নতুন বলে তো খেলা হবে, 34 ওভার অব্দি দুটো নতুন বলে খেলা হবে, তারপরে 34 ওভার থেকে 50 ওভার অব্দি দুটো নতুন বল, যে বলটা 17 ওভার পুরনো ছিল সেই দুটো বলের মধ্যে একটা বল চুজ করে সেটাকে 50 ওভার অব্দি টানা হবে। তো সেই ক্ষেত্রে যারা আগে, বিশেষ করে যারা আগে ব্যাটিং করবে, তাদের যে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামবে মানে 6-7, এদেরকে কিন্তু পুরোনো বলে খেলার অভ্যেসটা রাখতে হবে। আমার মনে হচ্ছে ইন্ডিয়া ঠিক এই জায়গাটাতে কিছুটা হলেও মার খাচ্ছে, কারণ ওয়াশিংটন সুন্দর, জাদেজা, এরা কেউ কিন্তু পুরোনো বলে স্ট্রাইক রোটেট করা বলো, বিগ শট মারা বলো, এগুলো করতে পারছে না। তো এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, আর ফিল্ডিং এর ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং গতকাল ম্যাচে আরেকটা জিনিস দেখলাম, যেটা ফার্স্ট ম্যাচে দেখেছিলাম রোহিত কোহলিকে অত্যন্ত অ্যাক্টিভলি আমি দেখেছিলাম ক্যাপ্টেনকে সাপোর্ট করতে, এই ম্যাচে সামহাও আমি রোহিত শর্মাকে দেখলাম একটু সাবডিউট দেখলাম, অতটা মানে ফিল্ডিং সাজানো বা প্ল্যানস এক্সিকিউট করার দিকে, প্ল্যানস মানে শেয়ার করা, এদিকে অতটা আমি দেখতে পেলাম না। আমি জানি না এটার পিছনে এখন ইন্ডিয়া টিমের ভেতরে, ড্রেসিং রুমের ভেতরের সব সব যে সঠিক চলছে তাও নয়, যে গৌতম গম্ভীরের সাথে বিরাট কোহলির কথা বন্ধ, আবার রোহিত শর্মার সাথে আগারকারের কথা বন্ধ, আবার সেদিনকে প্রথম ম্যাচে দেখলাম রোহিত শর্মার সাথে গৌতম গম্ভীরের একটা উত্তপ্ত আলোচনা হতে, মানে একটা বেরিয়ে এসছে, ক্লিপিংস বেরিয়ে এসছে, সেখানে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে দুজনে উত্তপ্ত আলোচনা করছে। তো যত মানে টিমের ভেতরের পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মানে বিশাল আশাপ্রদ রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। তো আবার একটা ওয়ানডে সিরিজ এরকম জায়গায় চলে গেল যেখানে আমরা থার্ড ম্যাচে মানে লাস্ট ম্যাচে, ফাইনাল ম্যাচে আমরা নামছি, যেখানে আমরা ম্যাচ হারলেই সিরিজ হেরে যাব, সেরকম পরিস্থিতিতে, এবং 358 রান করার পরেও টিম ম্যানেজমেন্টকে এগুলো নিয়ে ভাবতে হবে। এই কে কমিটাল কে নন কমিটাল এইসব দিক দিয়ে না ভেবে একটু 5-6-7 লোয়ার মিডিল অর্ডারটাকে একটু শক্ত লোয়ার মিডিল অর্ডার বানানো উচিত, এবং সেখানে ওই প্লেয়ারদেরই পালা উচিত, মানে রাখা উচিত যারা দরকারে ধরেও খেলতে পারে এবং দরকার হলে বড় বিগ শটস ইউজ করতে পারে। এই ওয়াশিংটন সুন্দরকে 6 নম্বরে নামানোটা যে গত দুটো ম্যাচ ধরে কি চরম ভুল স্ট্র্যাটেজি, সেটা মানে প্রত্যেকটা ক্রিকেট প্রেমিক বুঝতে পারছেন। এটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার পড়ে না। আচ্ছা, এই গেল ম্যাচের এবং থার্ড ম্যাচে দেখা যাক কি মানে কি আউটকাম আসে সেই নিয়ে কথা হবে। এবং ঋতুরাজ গায়কোয়াড়, মানে প্রথম থেকে আমি বলছিলাম ঋতুরাজ গায়কোয়াড় চান্স পাবে এবং মানে থার্ড ম্যাচেও চান্স পাবে, এবং আমরা ওর থেকে আরেকটা ইনিংস দেখার চেষ্টা করছি। বিরাট, রোহিত, ঋতুরাজ, এদের কাছ থেকে একটা ইনিংস প্রত্যাশা করি। আর তৃতীয়ত আরেকটা ব্যাপার, থার্ড ম্যাচে তিলক বর্মা যদি ওয়াশিংটন সুন্দরের জায়গায় সুযোগ পায়, কারণ তিলক বর্মা কিন্তু হাতটাও ঘোরাতে পারে দরকারে, ঠিক আছে। তো তুমি তো দুটো ম্যাচে 7 ওভারই বল করালে, তাহলে একটা ম্যাচে গড়ে 4 ওভার, একটা ম্যাচে 3 ওভার, ওই 4 ওভার 3 ওভার তো তিলক বর্মাও বল করে দিতে পারে। এবং বিশাল আহামরি কিছু ওয়াশিংটন সুন্দর করছে না বোলিং এ, যেটা তুমি তিলক বর্মার থেকে পাবে না। তো ওইটুকু রিস্ক নিয়ে একটা ব্যাটিংটাকে তো একটু মজবুত করাই যায়। 5-6 নম্বরে বিরাট কোহলি আউট হওয়ার পরে দুটো ম্যাচেই দেখা যাচ্ছে যে ব্যাটিং এর মানে একটা শূন্যতা তৈরি হচ্ছে, এই শূন্যতাটা অবিলম্বে ওটা কাটাতে হবে। ওয়ানডে ম্যাচ কিন্তু T20 ম্যাচ নয় যেখানে অলরাউন্ডাররা এসে খেলে দেবে। ওয়ানডে ম্যাচের টেমপ্লেটটাই হচ্ছে ইনিংসটা গড়ে তারপরে অ্যাটাকে যাওয়া, এটার জন্য স্পেশালাইজড প্লেয়ার দরকার পড়ে এবং স্পেশালাইজড ব্যাটসম্যানের দরকার পড়ে। তো সেটাই টিম ম্যানেজমেন্টের কবে বোধোদয় হবে সেটা জানি না। আচ্ছা, এবারে একটা ছোট্ট টপিকে আসছি, সেটা হচ্ছে যেহেতু ম্যাক্সওয়েল আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, এবং হ্যাঁ ম্যাক্সওয়েলই তো আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, সেই জন্য রাসেল তো রিটায়ারই করে গেছে। তো কলকাতার উপরে চাপটা কিন্তু অসম্ভব বেশি ক্যামেরন গ্রিনকে তোলার জন্য। তো অ্যাশেজে ক্যামেরন গ্রিন মোটামুটি ঠিকঠাক বোলিংই করছে, কিন্তু মানে আমার দেখে ওর বোলিংটা দেখে আহামরি কিছু লাগছে না। ওকে তুললে পরে ওর ব্যাটিং এবিলিটির জন্যই মিডল অর্ডারে ওর ব্যাটিং মানে অ্যাজ এ ফিনিশার বা ওর ব্যাটিং এবিলিটির জন্যই ওকে তুলতে হবে, তো সেটা আমার মনে হয়। তো কেকেআর এর কাছে পার্স তো যথেষ্ট রয়েছে, তো আর কেকেআর তো জেমি স্মিথকে টার্গেট করবে অ্যাজ অ্যান উইকেট কিপার শোনা যাচ্ছে। তো এই দুজন, ক্যামেরন গ্রিন, জেমি স্মিথ, আর আমি একটা প্লেয়ারের বলেছিলাম, আমি জানি না কেকেআর এর ম্যানেজমেন্ট ওটাকে ট্রাই করবে কিনা, বুয়ান মুল্ডার, এই তিনজন আর একজন আউট অ্যান্ড আউট ফাস্ট বোলারের মধ্যে আলজারি জোসেফও আছে, মানে ট্রাই করা যেতে পারে। ম্যাট হেনরি আছে, তো ট্রাই করতে পারে। তো কেকেআর এর উপরে চাপটা কিন্তু অত্যাধিক বেড়ে গেল, কেননা একটা অলরাউন্ডার ওখানে কিন্তু কেকেআর এর স্লটে দরকার, মানে মানে ওটা দরকারি, কারণ আন্দ্রে রাসেল নেই ওর জায়গাটা ফিল আপ করার জন্য। হয় ইয়ান মুল্ডার, মানে কিছু না পেলেও অন্তত ক্যামেরন গ্রিনকে তো মানে আপ্রাণ ঝাঁপাতে হবে, না পেলে পরে
তার জন্য ইয়ান মুল্ডারকেও রাখা যেতে পারে। আর কোনো অলরাউন্ডার তো আমার চোখে খুব একটা বেশি ভালো পড়ছে না দেখার জন্য। তো তাই যাই হোক, দেখা যাক মানে নিলামে কি হয়, তো সেই দিকেও আমরা চোখ রাখবো আস্তে আস্তে। এখন অনেক দেরি আছে যদিও, তাও এটা বললাম যেহেতু ম্যাক্সওয়েল নামটা প্রত্যাহার করে নিচ্ছে, অনেক জনের কাছে মানে ওই পার্টসটা বেঁচে গেল, তাহলে তারা আবার মানে ওকে নেওয়ার জন্য আরো বেশি ঝাঁপাতে পারবে। তো আমার তো মনে হয় অন্তত যেটা আমি 20 থেকে 22 কোটি বলছিলাম যে ক্যামেরন গ্রিনের, তো ক্যামেরন গ্রিনের দাম মোটামুটি 27-28 কোটিতে উঠে যেতে পারে। এবং আমার মন বলছে এইবারে এই মিনি নিলামে ক্যামেরন গ্রিনের দামটা ঋষভ পান্তকে ছাপিয়ে যাবে, 27 কোটি ছাপিয়ে যাবে। এখন দেখা যাক কে তুলতে পারে, ঘরে তুলতে পারে তাকে। তো এই হলো আইপিএল নিলামের খবর। আর পরের ম্যাচে আশা করি ইন্ডিয়ার লোয়ার মিডল অর্ডার থেকে একটা ভালো মানে সাপোর্ট পাবো এবং ইন্ডিয়ার গ্রাউন্ড ফিল্ডিংটা একটু উন্নত হোক, সেটাই আমরা সবাই চাই। আর আবার বলি পরিশেষে, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন কয়েকটা। গত 7-8 দিনে আমি খুব একটা মানে নিয়মিতভাবে ভিডিও বানাতে পারিনি, তো আমার সাবস্ক্রিপশনও বাড়েনি। তো একটা দুটো করে সাবস্ক্রিপশন বাড়লে বেশ ভালোই লাগে। তো আপনারা দেখুন। আর যদি কোনো কিছু কমেন্ট করার থাকে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন। যে কোনো বিষয়ে কোনো মতানৈক্য হলে পরে তাহলে সেটা অবশ্যই সবার আগে জানান। সেটা ভালো খারাপ সেটা তো পরের প্রশ্ন, কোনো বিষয় আমার কথার সাথে যদি কোনো আপনারা বিরোধ পোষণ করেন সেটা সবার আগে জানান, সেটা সবার আগে শোনা উচিত। আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর দেওয়া। আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার।